আসসালামু আলাইকুম। সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কি ঠিক আছে? জি, ওকে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা একদমই সময় নিব না, জাস্ট ঝটপট তোমাদের একদম যতটুকু লাগবে, একদম যেটা যতটুকু করাইলে বা যে সাজেশনটা দিলে তুমি কালকে পরীক্ষার হলে যে 20 মার্ক কমন পাবা, শুধু সেইটুকু বলবো ক্লাসটায়, ঠিক আছে? কোনো একদম মানে এক্সট্রা কিচ্ছু না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আহ, তোমরা সবাই কেমন আছো জানায়ও। যদিও বা একটু টেনশনে আছো, যেহেতু কালকে হিসাব বিজ্ঞান, আগামীকাল দ্বিতীয় পত্র পরীক্ষা, তো টেনশন নেওয়ার কোনো দরকার নাই। মোদের বিদ্যালয় তোমাদের সঙ্গে আছে ইনশাল্লাহ। তো দেখো, অধ্যায়টা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক, আমি তোমাদের প্রশ্ন বলে দিচ্ছি কি কি প্রশ্ন আসবে। দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে? এই অধ্যায়টা হচ্ছে হলো এতটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এতটাই গুরুত্বপূর্ণ যে অধ্যায় থেকে মানে কোনো বছর 2টা সৃজনশীলের কম আসে না, ঠিক আছে? তোমরা একটু প্লিজ একটা সেকেন্ড, ভিডিওটা একটু শেয়ার করে দিও, কেমন? তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। ঠিক আছে, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, প্লিজ, অনুরোধ করছি, ঠিক আছে? আমি একটা সাজেশন দিচ্ছি তোমাদের। প্রথমে দেখো, তুমি এইখানের কোন মানে কি বলে যে রেশিও গুলো বা কোন অনুপাতগুলো করলে কালকে শিওর 100% কমন পাবা, সেই জিনিসটা আমি তোমাদের এখন বলে দিচ্ছি। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবা প্লিজ। 1 নাম্বার, ঠিক আছে, এটা আমি তোমাকে একদম 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি। 100% গ্যারান্টি, মানে এগুলো আসবেই, একদম আসবেই, ঠিক আছে? আমার 10 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলে দিচ্ছি। সো খুবই ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো। এই অধ্যায় খুবই সহজ, আমি তোমার অঙ্ক করাই দেখাই দিচ্ছি। প্রথমে আসবে হচ্ছে হলো চলতি অনুপাত। চলতি অনুপাত, এই যে চলতি অনুপাত, আমি প্রশ্ন বলে দিলাম, কালকে পরীক্ষা হলে যে এই অনুপাতটা দেখবা, এই অনুপাতটা যদি না আসে, আমার হিসাব বললো যে স্যার আপনি বলছিলেন যে এই অনুপাতটা আসবেই, এই অনুপাতটা আসে নাই, তোমার এইচএসসির কোশ্চেন করা সম্ভব না। এইচএসসির মানে এইচএসসি 24 ব্যাচের কোশ্চেনই করা যাবে না যদি এই চলতি অনুপাত কোনো স্যার মানে কোনো সেটে যদি না থাকে। তার মানে এটা হলো এমন একটা অনুপাত যেটা থাকবেই থাকবে, গ্যারান্টি, ঠিক আছে? তো দেখো, এটা 1 নাম্বার। 2 নাম্বার লাগবে হচ্ছে হলো তড়িৎ অনুপাত। এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ। তৃতীয় হচ্ছে হলো কার্যকারী মূলধন। ঠিক আছে? 4 নাম্বার লাগবে হচ্ছে হলো মোট মুনাফা অনুপাত। মোট মুনাফা, আমি একটু সংক্ষেপে লিখলাম। 4 নাম্বার হচ্ছে হলো, এগুলো করাই দেখাই দিচ্ছি আমি তোমাদের, নিট মুনাফা। হ্যাঁ, 6 নাম্বার লাগবে হচ্ছে হলো মোস্ট ইম্পর্টেন্ট দায় মালিকানা অনুপাত। দায়, এই যে দায় মালিকানা অনুপাত, এটা আমি কি বলবো বলো? মানে এইটা পরীক্ষায় আসবে আসবে আসবে, মানে এটা আসবেই আসবে, কোনো মিস নাই। একটা হলো এই চলতি অনুপাত, আর একটা হলো দায় মালিকানা অনুপাত। এই দুইটা ছাড়া প্রশ্ন করা সম্ভব না। তুমি প্রশ্নই তৈরি করতে পারবে না কোনো স্যার যদি এই দুইটা অনুপাত না দেয়। একটা কি বলছি বলো? চলতি অনুপাত, আর একটা হলো এই দায় মালিকানা অনুপাত। এই দুইটা ছাড়া প্রশ্ন করাই সম্ভব না, কোনো বোর্ডের পক্ষে প্রশ্ন করা সম্ভব না, আসবেই আসবে, ঠিক আছে? তা তুমি যদি একটু পড়ো, স্টাডি করো, প্রবলেম কোন জায়গা একটু বলো। আজকে রাতে করে কালকে সকালবেলা যে আনসার করবে, একটু ক্লাসটায় থাকো, আমি তোমার ম্যাথ করাই দেখাই দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে 7 নাম্বার হলো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত।
প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, ঠিক আছে। আর 8 নাম্বার দিব হচ্ছে হলো বিনিয়োজিত মূলধন অনুপাত, বিনিয়োজিত মূলধন অনুপাত। এর মধ্যে তোমাদের আমি বিশেষ করে এই যে চলতি অনুপাত, দায় মালিকানা অনুপাত, আরেকটা হলো এই তড়িৎ অনুপাত, এই তিনটা থাকবেই গ্যারান্টি, ঠিক আছে। এই যে আমি মার্ক করে দিচ্ছি, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, আরেকটা হচ্ছে হলো দায় মালিকানা অনুপাত। দেখো এইগুলা আমি এইখানে এক সূত্রগুলো এগুলা লিখতে গেলাম না কেন, কারণ এই সূত্র লিখে বাবার এখন অনেক সময় চলে যাবে, অনেক সময় চলে যাবে সূত্র লিখতে গেলে। এখন আমি এই সূত্র লিখে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি তোমাদের এখন ডিরেক্ট অঙ্ক করাই দেখাই দিচ্ছি, আর আমি বেশি সময়ও নিব না, ঠিক আছে। কারণ এরপর আরো ক্লাস আছে, আজকে ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে। গোসল করে খাওয়া দাওয়া করে এই শার্ট চেঞ্জ করে চলে আসি, বুঝতে পারছো তো? তার মানে বুঝছো যে আজকে ক্লাস হবে, মজুরি বিবরণীর ক্লাস হবে, বেস্ট ক্লাস আসতেছে, ওয়েট করো, একদম বেস্ট ক্লাস আসতেছে, ওয়েট করো, একটু ওয়েট করো। তোমাদের জন্য করব না তা কাদের জন্য করব বলো? আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা সলভ করব খুবই ইজি পিজি একটা কোশ্চেন, খুবই ইজি পিজি একটা কোশ্চেন, এবং এই অধ্যায় আসলেই সহজই অধ্যায়। এখন তোমাদের আমি বলি, এই অধ্যায় থেকে তো 2টা সৃজনশীল কনফার্ম তুমি পাবা, 2টা সৃজনশীল কনফার্ম পাবা। যারা অনেক ভালো পারো তারা 20-এ 20 পাবা, এতে নো ডাউট, মানে যারা 20-এ 20 পাবা নো ডাউট, কোনো প্রবলেম নাই। কিন্তু যারা একটু কম পারো তাও 100% শিওর থাকো 10 পাবা ইনশাল্লাহ। 10, 12, 13, 14, মানে 10 থেকে 14 তুমি পাবাই যদি তুমি মোটামুটি এই আজকের ক্লাসটা করো। এই আজকের ক্লাস আমি যা করাচ্ছি এটা যদি বুঝে বুঝে বাসায় যেয়ে করতে পারো, আজকের ক্লাস করার পর তুমি ন্যূনতম 14 পাবাই পাবা। বাবারা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো। এই যে কতজন, প্রায় 150 জন স্টুডেন্ট ক্লাস করতেছো, ভিডিও শেয়ার করছো, শেয়ারই করো নাই, মাত্র 6 জন শেয়ার করছো। কি রে ভাই, আমাদের পেজটাতে একটা ফলো দিতে পারো, এটা তো তোমাদেরই পেজ, তোমরা ফলো না দিলে কে দিবে? আমি দিব। মাত্র 6 জন স্টুডেন্ট শেয়ার করছে, মাফ করো আল্লাহ। আসো আসো বাবা আসো, দেখো আমরা প্রথমে করব সিলেট, ইনশাল্লাহ করব হচ্ছে সিলেট 23। এবং তোমরা অনেকেই বলছো যে স্যার আমি নাকি চট্টগ্রামের কোশ্চেন সলভ করি না, আমি চট্টগ্রামের কোশ্চেনও সলভ করাই দেবো, যাও চট্টগ্রামের কোশ্চেনও সলভ করাই দিচ্ছি, ঠিক আছে। আর প্লিজ একটু শেয়ার করো বাবারা, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো প্লিজ। আর খেলা হবে, খেলা হবে আজকে, ওকে, খেলা হবে, আসো। আচ্ছা, প্রথমে কদাগে বলছে কার্যকারী মূলধন, কদাগে কি বলছে? কার্যকারী মূলধন, কার্যকারী মূলধন। আর দেখো এই অঙ্কগুলো যখন করবা তোমার একটা জিনিস একদম ফরজ লাগবে। কি সমস্যা আছে ইমন, বলে ফেলাও। একটা জিনিস ফরজ লাগবে, একটা জিনিস একদম ফরজ লাগবে, সেটা হচ্ছে হলো চলতি সম্পদ চলতি দায় তোমাকে চিনতে হবে। চলতি সম্পদ চলতি দায় তোমাকে চিনতে হবে, চলতি সম্পদ চলতি দায় তোমাকে চিনতে হবে, 100% বলে দিচ্ছি, চলতি সম্পদ চলতি দায় চিনতে হবেই হবে। এখন তুমি যদি চলতি সম্পদ চলতি দায় না চেনো বাবার, আমি একটা শর্টকাট টিপস বলে দেই। মোদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলে যাবা, যায় খালি সার্চ করবা, বা তুমি ইউটিউবে যায় খালি সার্চ করবা চলতি সম্পদ চলতি দায়, পাশে লিখবা মোদের বিদ্যালয়, দেখবা জাস্ট 1 মিনিটের একটা ভিডিও আসবে। ওই ভিডিওটা তুমি জাস্ট ওইখানে, আমি 1 মিনিটের ভিডিও, ওইখানে যে চলতি সম্পদ চলতি দায় গুলো আমি দিছি, ওইগুলার বাইরে তোমার এইচএসসি তে সারা জীবন কোনদিন কোনো কিছু লাগবে না, তোমার অনার্স মাস্টার্স হয়ে যাবে। খালি অনার্সে যে বাংলাতে ইংরেজিতে করবে, এই কিন্তু কনসেপ্টটা কি, ওইখানে যে চলতি সম্পদ চলতি দায় গুলো দিচ্ছে ওইগুলো দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। প্লিজ ওইগুলো একটু দেখে নিও, ঠিক আছে, আমার একটা হাম্বেল রিকোয়েস্ট। আর ভিডিওটা প্লিজ বাবার একটু শেয়ার করো। তো দেখো এখানে বলছে কার্যকারী মূলধন, কার্যকারী মূলধনের সূত্র কি? শোনো, মনে রাখবা এই কার্যকারী মূলধনের আরেকটা নাম হলো চলতি মূলধন। আমার সঙ্গে বলো, কার্যকারী মূলধনের আরেকটা নাম কি বলো? চলতি মূলধন। কার্যকারী মূলধনের আরেকটা নাম কি বলো? চলতি মূলধন। তাহলে কার্যকারী মূলধন সমান সমান হচ্ছে হলো চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। আসো, এখন আমরা যদি দেখি চলতি সম্পত্তি চলতি দায়, তাহলে এখন এই অঙ্ক থেকে আমার চলতি সম্পদ কোনগুলো, চলতি দায় কোনগুলো আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে প্রথমে আমরা বাইর করব চলতি
সম্পত্তি। চলতি সম্পত্তি মানে সেই সম্পত্তিগুলো যে সম্পত্তিগুলো 1 বছরের ভিতর নগদ টাকা রূপান্তর করা যায়। এখন আমরা যদি এই দেখো সম্পদ পাশ, এই যে সম্পদ পাশটা, সম্পদ পাশের ভিতর কি কি চলতি সম্পদ আছে যদি আমরা খুঁজি, 1 নাম্বার আছে ব্যাংক জমা, একটা চলতি সম্পদ 100%। খেয়াল করো, ব্যাংক জমা একটা কি সম্পত্তি বলো বাবারা? চলতি সম্পত্তি। 2 নাম্বার আসো প্লাস, এবার আসো দেখো মজুদ পণ্য। শোনো, এই বক্সের ভিতরে যদি শুধু মজুদ পণ্য লেখা থাকে এটা হলো সমাপনী মজুদ পণ্য। আমি কি বলছি বলো? বক্সের ভিতরে যদি মজুদ পণ্য লেখা থাকে তাহলে এটা হলো সমাপনী মজুদ পণ্য। তাহলে এটা ধরে নিলাম মজুদ পণ্য মানে সমাপনী মজুদ পণ্য। আর তোমরা সবাই জানো সমাপনী মজুদ পণ্য এটা কি সম্পদ? চলতি সম্পদ। এবার আছে প্রাপ্য হিসাব, তাহলে সেটাও আমরা যোগ দিয়ে দেবো, প্রাপ্য হিসাব। আসো এবার আমরা একটু অ্যামাউন্ট গুলা লিখি। ব্যাংক জমা ছিল কত? 1,50,000। মজুদ পণ্য হচ্ছে হলো 3 লাখ, আর প্রাপ্য হিসাব 3,50,000। 3 লাখ আর প্রাপ্য হিসাব হচ্ছে হলো 3,50,000। যদি একটু যোগ দেই, 3 আর 3 6, 6,50,000, 7 লাখ, 8 লাখ। তাহলে চলতি সম্পত্তি কয় লাখ হইল? 8 লাখ। তাহলে এখানে লিখলাম, এই যে চলতি সম্পত্তি তো পাই গেলাম 8 লাখ, এই যে চলতি সম্পত্তি 8 লাখ। তাহলে চলতি সম্পত্তির এখানে লিখবো কয় লাখ বলো? 8 লাখ। মাইনাস চলতি দায়, একদম সিম্পল চলতি দায়। এখন চলতি দায় কোনগুলো? ইজিলি। তো আসো দেখো এখানে আমরা যেহেতু জায়গা নাই, আমি একটু মুছি, ঠিক আছে, এগুলো একটু মুছে দিই। ও তোমরা মুছবা না, তোমরা এর নিচেই করে দেবা, ঠিক আছে। চলতি দায়, চলতি দায় হলো সেই দায়গুলো যে দায়গুলো 1 বছরের ভিতর পরিশোধ করতে হয়। এই চলতি দায়গুলো দেখবা এই দায়ের পাশে থাকবে। তো দেখো সংরক্ষিত হয় চলতি দায় না, এটা হলো মালিকানা তহবিল। এবার হচ্ছে প্রদেয় নোট, প্রদেয় হিসাব, এই দুইটাই চলতি দায়। প্রদেয় নোট মানে কি? প্রদেয় নোট মানে প্রদেয় বিল প্লাস প্রদেয় হিসাব মানে পাওনাদার। A to Z হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করো। প্রদেয় নোট কত টাকা আছে? প্রদেয় নোট হলো চলতি দায় 1 লক্ষ টাকা, মানে প্রদেয় বিল আর কি। আর প্রদেয় হিসাব পাওনাদার আছে কত টাকা? পাওনাদার আছে হচ্ছে হলো তোমার 3 লক্ষ টাকা। তাহলে যদি যোগ দেই 1 লক্ষ আর 3 লক্ষ হলো 4 লক্ষ টাকা। তাহলে এখানে চলতি দায়, এই যে চলতি দায় বেরোলো কত? 4 লক্ষ টাকা। তাহলে আমরা এই চলতি দায়ের এখানে এই 4 লক্ষ লিখে দেব। তাহলে 8 লক্ষ থেকে 4 লক্ষ বিয়োগ দিলে কত থাকে? 4 লক্ষই থাকে। এই 4 লক্ষ টাকা হচ্ছে তোমার কি বলো? এই 4 লক্ষ টাকা হলো তোমার কি মূলধন বলো? কার্যকারী মূলধন। কার্যকারী মূলধন। ওকে, এরকম টাইপের একটা কোশ্চেন দেখাই যে কার্যকারী মূলধন আমি তোমাদের কিন্তু দিয়ে দিছি অলরেডি। কার্যকারী মূলধন, আই হোপ তোমরা কার্যকারী মূলধন কি বুঝতে পারছো। কার্যকারী মূলধনটা কি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা মুসলাম। এবার খদাগে দেখো সেই আলুর তরকারি দিয়ে দিছে অলরেডি, খদাগে। আর এই চলতি অনুপাতটা দেখবা সবসময় খদাগেই আসে, খদাগেও আসে, তবে খদাগে সবচাইতে বেশি আসে। আসো এরপরে খদাগে বলছে চলতি অনুপাত। চলতি অনুপাত। দেখো আমারে বলো তোমরা, এই চলতি রিলেটেড অ্যাকাউন্টিং এ মাত্র 2টা শব্দ আছে। চলতি রিলেটেড অ্যাকাউন্টিং এ মাত্র কয়টা শব্দ আছে? 2টা শব্দ আছে, আর কোনো শব্দ অ্যাকাউন্টিং এ নাই। আমি বলে দিই শব্দ 2টা, তোমরা অলরেডি জানো। একটা হলো চলতি সম্পত্তি, আর একটা হলো চলতি দায়। চলতি বাদে এই 2টা ব্যতীত আর কোনো সম্পদ নাই। একটা কি বলো? চলতি সম্পত্তি, আর একটা হলো চলতি দায়। একটা হলো কি বলো? চলতি সম্পত্তি, আর একটা হলো কি? চলতি দায়। তাহলে আমরা এই চলতি দেখলেই উপরে লিখে দেবো চলতি সম্পত্তি। দেখো মুখস্থ করা লাগে না, সম্পত্তি। আর আরেকটা শব্দ আছে কি? সেটা চলতি দায়। তাহলে নিচে লিখে দেবো সেই চলতি দায়। এখন একটু আগে কিন্তু আমরা আগেই কিন্তু চলতি সম্পদ আর চলতি দায় নির্ণয় করছি। চলতি সম্পদ কয় টাকা ছিল? চলতি সম্পদ ছিল হলো 8 লক্ষ টাকা। চলতি সম্পদ ছিল কত টাকা? 8 লক্ষ টাকা। আর চলতি দায় কত ছিল? 4 লক্ষ টাকা। ঠিক আছে। আর এখানে তোমরা কেউ কাটাকাটি করবা না, ঠিক আছে, ডাইরেক্ট ক্যালকুলেটর ভাগ দিবা। 8 লক্ষরে 4 লক্ষ দিয়ে ভাগ দিলে হলো 2। আর এই চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1। এর আদর্শ মান কত? এই যে আমি মনে করে এখানে লিখে দিলাম 2:1। তাইলে তোমার এখানে যেটা আসছে এটার লাস্টে 1:1টা অ্যাড করে দেবা। 1:1টা সবসময় লিখে দেবা, মানে উত্তরের শেষে 1:1 লিখে দিবা, বাংলা কথা।
উত্তরের শেষে ইস্টু একটা লিখে দিবা। এখন ওইটা বোঝার দরকার নাই যে 2 টাকার চলতি সম্পদের বিপরীতে 2 টাকার মানে 1 টাকার চলতি দায় থাকা সন্তোষজনক। ও সন্তোষজনক মন্তোষজনক বোঝার টাইম নেই। উত্তর মানে এটা 8 লাখে 4 লাখ ভাগ দিয়ে 2 বের হয়েছে, আমরা লাস্টে ইস্টু একটা লিখে দেবো। ঠিক আছে, বাস শেষ, আর কোনো কাজ নাই। এখন বলো চলতি অনুপাত কি বোঝা গেছে বাবারা? মোস্তফা নকিবউদ্দিন 2:1 জি হয়েছে আপনার। ঠিক আছে, ওকে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তাহলে এই দেখেন মোস্ট ইম্পর্টেন্ট টপিক চলতি অনুপাত এসে গেছে, এবং এইটা আপনার কালকে পরীক্ষায় আসবেই আসবে, গ্যারান্টি। ওকে, আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করবেন। এরপরে ওই খদাগি কিন্তু আরেকটা বলছে তড়িৎ অনুপাত। দেখেন তড়িৎ অনুপাতের কিছু নাম আছে, এই নামগুলো আপনারা জানেন কিনা আমার একটু বলেন। তড়িৎ অনুপাতের এই যে তড়িৎ অনুপাত, এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুপাত তড়িৎ অনুপাত, এই তড়িৎ অনুপাতের কিছু সমার্থক শব্দ আছে, অন্যগুলোর ক্ষেত্রে নাই। এইটার ক্ষেত্রে আপনি একটু মনে রাখবেন, এর কিছু নাম আছে। এর কিছু কি আছে বলেন, নাম আছে। ঠিক আছে, সেই নামগুলো কি? নামগুলো হচ্ছে হলো, আমি যদি একটু এখানে লিখি, হ্যাঁ, যেমন হচ্ছে হলো অ্যাসিড টেস্ট, তারপর হচ্ছে হলো অগ্নি পরীক্ষা, ঠিক আছে, বা দ্রুত পরীক্ষা, ঠিক আছে, বা তরলতা অনুপাত, ওকে। এই নামগুলো একটু মনে রাখবেন, কেমন? মানে এই নাম, মানে এই তড়িৎ অনুপাতটাকে এই নামেও বলে। অ্যাসিড টেস্ট বললে তড়িৎ অনুপাতই বলে, অগ্নি পরীক্ষা বললে তড়িৎ অনুপাত বলে, দ্রুত পরীক্ষা বললে অগ্নি অনুপাত, তরলতা অনুপাত বললে তড়িৎ অনুপাত। ঠিক আছে, তো চলেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুপাত, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুপাত, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুপাত। ঠিক আছে, আচ্ছা আসেন তাহলে আমরা এবার তড়িৎ অনুপাত নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, তড়িৎ অনুপাত সমান সমান তড়িৎ সম্পত্তি ডিভাইডেড তড়িৎ দায়। ওকে, তড়িৎ সম্পত্তি। এখন তড়িৎ সম্পত্তি আর একটা জিনিস আমি একটু এখানে একটু আপনাদের মুছে দিব, সেটা হলো কি, তড়িৎ দায় বলতে আধুনিক অ্যাকাউন্টিং এ কোনো দায় নাই। পুরনো বইগুলোতে ওই তড়িৎ দায় লিখে ওইটা থেকে আবার ব্যাংক জমাতে বিয়োগ দিত, আপনারা ওই কাজ করতে যাবেন না। আপনারা এখানে ডাইরেক্ট লিখে দেবেন চলতি দায়। তাহলে আমরা সূত্রটা কি পাইলাম, সহজে বোঝেন। তড়িৎ অনুপাত এটা আসবেই, তড়িৎ অনুপাত আসবে আসবে আসবে, গ্যারান্টি আসবে। ঠিক আছে, তড়িৎ অনুপাত সমান সমান তড়িৎ সম্পদ ডিভাইডেড চলতি দায়, তড়িৎ অনুপাত সমান সমান তড়িৎ সম্পত্তি ডিভাইড চলতি দায়। স্যার এখানে তো আমি একটু শিখছিলাম তড়িৎ দায় হবে, তড়িৎ দায় বলতে আধুনিক হিসাব বিজ্ঞানে কোনো কিছু নাই, বাংলা কথা। তাহলে তড়িৎ অনুপাত সমান সমান তড়িৎ সম্পত্তি ডিভাইডেড চলতি দায়, তড়িৎ অনুপাত সমান সমান তড়িৎ সম্পত্তি ডিভাইডেড চলতি দায়, তড়িৎ অনুপাত সমান তড়িৎ সম্পত্তি ডিভাইডেড চলতি দায়। এখন চলতি দায় একটু আগে আমরা বাইর করে আসছিলাম, কত টাকা কদাগে নির্ণয় করছিলাম, 4 লাখ টাকা। তাইলে চলতি দায়ের নিচে, এই যে চলতি দায়ের নিচে 4 লাখ লিখে দিলাম। এখন দেখেন বাবারা, এই যে তড়িৎ সম্পত্তি, এই যে তড়িৎ সম্পত্তি, এই তড়িৎ সম্পত্তিটা আমাদের বাইর করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানে, কোনখানে, এখানে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায়া রেখেছি 2 নয়নের জলে। তড়িৎ সম্পত্তি সমান সমান, তড়িৎ সম্পত্তি মানে কি দেখেন, আমি আপনারা সহজে বলি। তড়িৎ সম্পত্তি মানে হচ্ছে বাবা চলতি সম্পত্তি। তড়িৎ সম্পত্তি মানে কি, চলতি সম্পত্তি। প্লিজ ভিডিওটা একটু শেয়ার করেন, আমি বেশি সময় নাই আপনাদের সঙ্গে, একদম ঝটপট আমি আপনাদের কমপ্লিট করাই দিচ্ছি। তড়িৎ সম্পত্তি মানে হচ্ছে চলতি সম্পত্তি, তড়িৎ সম্পত্তি মানে হলো চলতি সম্পত্তি। স্যার এটা আবার কি করলেন, তড়িৎ সম্পত্তি মানে চলতি সম্পত্তি? জি হ্যাঁ, তড়িৎ সম্পত্তি মানে চলতি সম্পত্তি, কিন্তু ওই চলতি সম্পত্তি থেকে 2টা চলতি সম্পত্তি বিয়োগ যাবে, ওই চলতি সম্পত্তি থেকে 2টা চলতি সম্পত্তি কি বিয়োগ যাবে। সেই 2টা চলতি সম্পত্তি কি, একটা হলো সমাপনী মজুত পণ্য আর একটা হলো অগ্রিম খরচ, একটা হলো সমাপনী মজুত পণ্য আর একটা হলো কি অগ্রিম খরচ। তাহলে আমরা এই তড়িৎ সম্পত্তি সমান সমান কি লিখবো, চলতি সম্পত্তি, এবং এই চলতি সম্পত্তি থেকে আমরা কি দিব, কি বিয়োগ দেব, মজুত পণ্য। মজুত পণ্য মানে কি, সমাপনী মজুত পণ্য। আমরা সবাই জানি শুধু মজুত পণ্য লেখা মানে কি, সমাপনী মজুত পণ্য প্লাস অগ্রিম খরচ, প্রিপেইড এক্সপেন্স, অগ্রিম খরচ। ওকে, আচ্ছা এবার আসেন চলতি সম্পত্তি, মানে আমরা এবার এই তড়িৎ সম্পত্তি, মানে উপরে এই তড়িৎ সম্পত্তিটা বাইর করতেছি। এর জন্য ফর্মুলাটা কি, চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি কয় টাকা ছিল, 8 লক্ষ টাকা ছিল, এটা আমরা কত আগেই নির্ণয় করছি, 8 লাখ, মাইনাস মজুত পণ্য কত টাকা, অঙ্কের ভিতর যদি খেয়াল করি দেখেন, মজুত পণ্য মানে সমাপনী মজুত পণ্য আছে 3 লাখ, আচ্ছা লিখলাম 3 লাখ, প্লাস অগ্রিম খরচ, এই অঙ্কের ভিতর কোনো অগ্রিম খরচ নাই, তাহলে অগ্রিম খরচ না থাকলে কি দিয়ে দেব, আন্ডা।
তাহলে আন্ডা যদি দিয়ে দেই তাহলে এবার আমরা একটা কি হয়, তাইলে এই 3 লাখ আর শূন্য যোগ দিলে 3 লাখ হয়, 8 লাখ থেকে 3 লাখ গেলে কয় লাখ থাকে, 5 লাখ থাকে। তাহলে আমরা তড়িৎ সম্পত্তি পাইলাম কয় লাখ, 5 লাখ। কয় লাখ, 5 লাখ। আসেন এবার আমরা ভাগাভাগি করি একটু। 5 লাখ ভাগ 4 লাখ, 5 লাখ ভাগ 4 লাখ। আসেন 5 লাখ ভাগ 4 লাখ। প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন। 1.21, 1.21, এই যে উত্তর আসছে 1.2, কি দেখলাম 1.25, সরি 1.25। এবং আমরা বলছি উত্তরের শেষে আপনারা জাস্ট খালি ইস্টু একটা লিখে দিবেন। এখন ওইটা বোঝার দরকার নাই যে 1 টাকা তরল দায়ের বিপরীতে 1 টাকা তরল সম্পদ থাকা সন্তোষজনক, ওইটা বোঝার কাম নাই। এখন কি হয়েছে বলেন, এখন বলছি হচ্ছে গেল সেটা হলো উত্তর যেটা আসবে ওইটার লাস্টে মুখস্থ বিদ্যা ইস্টু 1 দিয়ে দেবেন, ইস্টু 1 দিয়ে দেবেন। ঠিক আছে, 1 ভালো করে দেখ, 1 এখানে লিখছি আমি, 1 ভালো করে দেখ, বুঝা গেছে? আচ্ছা, আই হোপ আপনারা বুঝতে পারছেন। এই যে বাবারা, এই যে 3টা দিছি, এই যে তড়িৎ অনুপাত, চলতি অনুপাত, দায়মালিকন অনুপাত, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, দায়মালিকন অনুপাত, আসবে 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 গ্যারান্টি, আসবে 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 গ্যারান্টি। কালকে পরীক্ষার হলে যাই দেখবা যে এই 3টা আইছে বসে রইছে। তুমি এখন করবা কি না করবা তোমার বিষয় মনু। আসো এবার আমরা গদাগে করমু, গদাগে কি করমু, গদাগে করমু হচ্ছে কার্যকারী মূলধন অনুপাত। আসো বৌদ্ধ মনুরা, এবার আমরা করমু কার্যকারী মূলধন অনুপাত। একটু আগে বাইরে উঠছিলাম কি, একটু আগে বাইরে উঠছিলাম কার্যকারী মূলধন, এবার বাইরে হরমু কার্যকারী মূলধন অনুপাত। হয় প্রশ্ন ফাঁস, এইসব কইয়া বইয়া তোরা আমার চ্যানেলটার 12টা বাজা। এমনিতে তো বিসিএস এর প্রশ্ন ফাঁস ফস করিয়া কি দিয়া হইছে, ওরা তো টাকা খাইয়ে ফাঁস করে, মুই তো তোকে এমনি যাক ডট ডট করে দিচ্ছি, ওটা সাজেশন আকারে বোঝ। হ্যাঁ, আবার এই যেগুলো লাগলে বুঝছো। এবার আসো চান্দুরা, গদাকে বলছে হলো কার্যকারী মূলধন অনুপাত। আসেন কার্যকারী মূলধন অনুপাত, কার্যকারী মূলধন অনুপাত। বেটা তোরা কালকে পরীক্ষার হলে যে কোশ্চেন এত কমন পায় তোরা গান গাবি, দোহাই লাগে কোশ্চেন তোমার একটু আনকমন আসো, ও আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। আয় বেটা, কার্যকারী মূলধন অনুপাত সমান সমান কি, কার্যকারী মূলধন বেটা কেবল মাত্র এতখানি কার্বোহাইড্রেট আর এতখানি প্রোটিন খাইছি উইথ লেবুর রস দিয়ে, বুঝিস, আর H2O খাইছি, গায়ে তো এনার্জি একদম ফুরফুরা, তুই বুঝিস। কার্যকারী মূলধন ডিভাইডেড চলতি দায়, কি দায় বাবারা, চলতি দায়। এই দেখো আমরা কিন্তু এই প্রশ্নের ক দাগেই কার্যকারী মূলধন বাইর করছি, এই যে ক দাগেই কার্যকারী মূলধন বাইর করছি। কার্যকারী মূলধনের সূত্র কি, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ঠিক আছে, তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায় কি, তাহলে চলতি সম্পদ কয় টাকা ছিল, চলতি সম্পদ ছিল হলো তোমার, চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ দিয়ে 4 লাখ টাকা হয়েছিল, ওইটাই কার্যকারী মূলধন। তাহলে কার্যকারী মূলধন উত্তর ছিল 4 লাখ। আর চলতি দায়ও কত, চলতি দায় হচ্ছে হলো তোমার 4 লাখই। আমাদের অঙ্কে চলতি দায়ও কত আমরা জানি 4 লাখই। তাহলে 4 লাখের 4 লাখ দিয়ে ভাগ করলে হয় কত, 1। আর এটার আদর্শ মান হচ্ছে হলো ইস্টু 1 দিয়ে দিবা। আই হোপ তোমরা বুঝতে পারছো। আরে আমার থ্যাংক ইউ জানার বেটা, এ তো শুরু, এরপরে আরো ক্লাস আছে না, কি বলিস বেটারা তোরা, এটা কেবল শুরু, পিকচার अभी বাকি है मेरे दोस्त। আচ্ছা বোঝা গেছে ঝটপট ঝটপট। 223 জন, ওয়াও 223 জন। ইনশাআল্লাহ একদিন 1000 স্টুডেন্ট ক্লাস করবে লাইভে ইনশাআল্লাহ। তখন আমি আবার ক্লাসে ওই যে তোদের সেই শাহরুখ খানের যেটা আছে না ওইটা দেবো আবার, বুঝলি। ওকে, আয় 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 আয়, এটা হয়ে গেছে। এবার লাস্টে আর একটু আছে দায় মালিকানা অনুপাত। দেখেন এই যে সেই দায় মালিকানা অনুপাত, এটা কিন্তু আসবেই, এটা হলো আলুর তরকারি, মানে আসে প্রত্যেকবার আসে। ঠিক আছে,
আলু ছাড়া যেমন আমাদের বাঙালিদের চলে না, ঠিক তেমনই এটা লাগবেই। দায় মালিকানা অনুপাত, আসো আসো আসো, এই দায় মালিকানা অনুপাত সব থেকে ইম্পর্টেন্ট, আসবেই গ্যারান্টি। এই যে এই তিনটা, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, দায় মালিকানা অনুপাত, আসবেই। এই যে এখন যেটা করা সেটা আসবেই। যা লো বাজেটের শাহরুখ খান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দায় মালিকানা। আর আমি এগুলো কেন করতেছি জানিস? ভাইরাল হওয়ার জন্য, বুঝতে পারছিস তো? বেশি করে বলবি এগুলা, খুব মজা লাগে। আরে কি রে ভাবি মাবি, কি কইস তোরা? তো তোকে তোকে সঙ্গে কথা নেই, যা আরি। দায় মালিকানা, দায় মালিকানা। আমার বয়স এই বছর 17 হইলো, আর তোরা আমার বিয়ে দিয়ে ভাবি বানাই ফেলাইছিস এর মধ্যে আবার। সি সি সি। দায় মালিকানা অনুপাত সমান সমান বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল। বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল। এখন বাবারা দেখো, বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল, বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল, দায় মালিকানা, দায় মালিকানা অনুপাত সমান সমান বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল। বলো আমার সঙ্গে 2-3 বার বলো, দায় মালিকানা অনুপাত সমান সমান বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল, দায় মালিকানা অনুপাত সমান সমান বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল, দায় মালিকানা অনুপাত সমান সমান বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল। বলে ফেলো 3 বার, ওকে শেষ। 3 বার 4 বার বলো, 5-6 বার বলে ফেলো, 4-5-6 বার বলে ফেলো, ঠিক আছে? ওকে ওকে, দুবদাপ শেষ করো, ওকে। আচ্ছা এবার আসো দেখো, বহির্দায় মালিকানা তহবিল। বহির্দায় হচ্ছে সেই দায়টা, যে দায়টা পরিশোধ করলে প্রতিষ্ঠানের বাইরে আর কেউ পায়। তো চলো আমরা এখানে আগে বহির্দায়টা বাইর করি। এখানে বহির্দায়, আচ্ছা বহির্দায়ের সূত্রটা হচ্ছে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম চলতি দায় প্রথমে, চলতি দায়। এখন চলতি দায় এটা তো আমরা জানি। আর দীর্ঘমেয়াদী দায় হিসাবে সাধারণত 3টা জিনিস থাকে, ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ, ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ। এখন আসো দীর্ঘমেয়াদী দায় হিসাবে কি আছে যদি একটু দেখি। দীর্ঘমেয়াদী দায় হিসাবে দেখো 10% ঋণপত্র আছে, এই 10%-এর কোনো কাজ নাই, ঋণপত্র। তাহলে আমরা এখানে দীর্ঘমেয়াদী দায় না লিখে লিখে দিলাম ঋণপত্র বা 10% ঋণপত্র, একটু অসুবিধা ছিল না। চলতি দায় আমাদের 4 লাখ টাকা, এটা আমরা একদম শুরুর থেকেই জানি, প্রথমেই নির্ণয় করে নিছি। প্লাস আর ঋণপত্র তোমার এখানে দীর্ঘমেয়াদী দায় দেওয়া আছে 4 লাখ, তাহলে লিখলাম 4 লাখ। তাহলে 4 লাখ 4 কত? 8 লাখ। তাহলে বহির্দায় পাইলাম কয় লাখ? 8 লাখ। এই যে এটা হলো বাইরের দায়। এবার আসো মালিকানা তহবিল। মালিকানা তহবিল হচ্ছে সেইটা যেটা পরিশোধ করলে প্রতিষ্ঠানের ভেতরের লোক পাবে, ঠিক আছে? যেটা পরিশোধ করলে, আর এটা মনে রাখবা, বহির্দায় সমান সমান চলতি দায় প্লাস ঋণ, মানে দীর্ঘমেয়াদী দায়। বহির্দায় সমান সমান চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়, বহির্দায় সমান সমান চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়, বাস শেষ। এবার আমার জায়গা নাই তাই মুছিলাম, তোমরা এর নিচে করবা। এবার হলো মালিকানা তহবিল, আর এটা আসবেই, মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দিলাম বাবা, এটা আসবেই গ্যারান্টি, সকল বোর্ড। মালিকানা তহবিল, মালিকানা তহবিল। মালিকানা তহবিল, মালিকানা তহবিল হচ্ছে প্রতিষ্ঠানের ভেতরে দেয়, যেমন শেয়ার মূলধন, তারপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন, তারপর সংরক্ষিত আয়, তারপর হচ্ছে শেয়ার অধিহার, ঠিক আছে, সাধারণ সঞ্চিতি, এগুলো হচ্ছে আমাদের মালিকানা তহবিল। আমাদের লিস্ট দেওয়া আছে, প্লিজ একটু দেখে নিও, ঠিক আছে? ইউটিউবে দেওয়া আছে। আচ্ছা, আর তারপরও কোনো সমস্যা হলে তোমরা আমাদের যে আমাদের একটা গ্রুপ আছে, তোমরা সবাই জানো, মোদের বিদ্যালয়, ঠিক আছে? সেই গ্রুপে জাস্ট খালি একটু মানে মোদের বিদ্যালয় লিখে ফেসবুকে একটা সার্চ দিলে একটা গ্রুপ পাবো প্রথমে, ওখানে প্রায় 5K এর বেশি স্টুডেন্ট আছে। তুমি ওইখানে অ্যাড হয়ে জাস্ট তোমার প্রবলেমগুলো নিয়ে বললে ইনশাল্লাহ আমরা সমাধান করবো, ঠিক আছে? বেটা ভাইরাল করবো, হ্যাঁ, ভাইরাল হওয়ার ইচ্ছা থাকলে বেটা টিকটক করে বেড়াতাম, পড়াইতাম না, বুঝছিস? ভাইরাল মাইরাল ওসব আমাকে দরকার হয় না। মালিকানা তহবিল, মালিকানা তহবিল মানে কি? মালিকানা তহবিল এখন আমরা ওইগুলো একটু খুঁজবো, দেখি কি কি আছে। সংরক্ষিত আয় আছে, প্রথমে লিখলাম সংরক্ষিত আয়, তবে শেয়ার মূলধনটা আগে নিলে একটু ভালো হয়। সংরক্ষিত আয় লিখলাম, সংরক্ষিত আয়, এটা হলো মালিকানা তহবিল, প্রতিষ্ঠানের ভেতরের দায়। এবার আছে হচ্ছে শেয়ার মূলধন, আর নাই শেয়ার। কতক্ষণ ক্লাস করতেছেন আর কতক্ষণ ক্লাস করাচ্ছি, একটু ক্লাসের মাঝখানে যদি কথাবার্তা না বলি আমার তো কোনো প্রবলেম নাই, প্রবলেম তো হবে আপনাদের। এডুকেশন ইজ নট ফান, ঠিক আছে? আর শেয়ার মূলধন আছে 12 লাখ, কিন্তু তারপরও মাঝে মাঝে একটু বিনোদনের দরকার আছে, এটা করলে আমাদের ব্রেন ওইটা স্থায়ী থাকে। কয় লাখ? 16 লাখ, 4 আর 12 16 লাখ। তাহলে এই যে মালিকানা তহবিল, এই দুইটা পাইছি, ঠিক আছে? ঠিক আছে, এই দুইটাই সব থেকে বেশি থাকে, যোগ দিয়ে বাস মালিকানা তহবিল 16 লাখ। ওকে, আই হোপ বুঝতে পারতেছেন আপনারা। ওকে, আসেন বাগদি।
8 লাখ ভাগ 16 লাখ, তাহলে 0.5, জি 0.5 ইস্টু 1 লাস্টে লিখে দেবো, বাস শেষ। এই হলো 10 মার্ক। এবার লাস্ট কোশ্চেনটা সলভ করতেছি, ঠিক আছে স্যার? রেসপেক্ট অ্যান্ড বিগ লাভ। আমিও তোমাদের অনেক বেশি ভালোবাসি, ঠিক আছে? মন্তব্য দেওয়া, কোনো মন্তব্য দেবাই না, আর মন্তব্য দেওয়া প্রশ্ন আসে না, অনেক পুরোনো আমলে আসতে, এখন আসেই না, আর যদি আসে তখন মন্তব্য দেবা, ঠিক আছে? লাস্ট কোশ্চেন আমরা সলভ করবো ইনশাল্লাহ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। জাস্ট আমাকে একটু সময় দাও। তোমাদের অনেকের একটা কথা যে আমি কি চট্টগ্রাম বোর্ড 19, মানে চট্টগ্রাম বোর্ড আমি সমাধান করি না, তাই চট্টগ্রাম বোর্ড 19 সমাধান করে দিচ্ছে। আসো। আর প্লিজ তোমরা একটু ভিডিওটা একটু শেয়ার করে দিও, একটা অনুরোধ করছি, তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দিও। যারা ক্লাস করছে 200 প্লাস স্টুডেন্ট ক্লাস করছো, একটা অনুরোধ, ভিডিওটা একটু শেয়ার করে দিও, আমাদের পেজটাকে একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? এত রাতে ক্লাস নিচ্ছি কেন নিচ্ছি? তোমাদের জন্যই তো নিচ্ছি। তো এইটুকু ন্যূনতম মানে তোমাদের কাছ থেকে সাহায্য বা তোমাদের কাছ থেকে এইটুকু হেল্প বা তোমাদের এইটুকু কোঅপারেশন আমি তোমাদের কাছে প্রত্যাশা করতেই পারি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা করবো ইনশাল্লাহ চট্টগ্রাম 19। চট্টগ্রাম 19, ওকে আলহামদুলিল্লাহ। আসো। আর ফিনান্সের জন্য কি লাগে সেটা আমি দেখবানি, পাশে চাই মানে ফিনান্সে কিভাবে এ প্লাস পাওয়ার লাগে সেটা আমি জানি, ঠিক আছে? সেটা আমার উপর সাইডে দাও, ফিনান্স নিয়ে এত টেনশন করা লাগবে না। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ফিনান্সের ক্লাস আমাদের মদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের, আমাদের, ঠিক আছে? আমাদের চ্যানেলের বেস্ট চ্যানেল ফিনান্সের জন্য, অ্যাকাউন্টিং এর জন্য, আই হোপ সো, ঠিক আছে? ইনশাল্লাহ ফিনান্সের সব থেকে বেশি সাপোর্ট আমরাই দিতে পারবো ইনশাল্লাহ তোমাদের, ঠিক আছে? আমাদের ভিডিওগুলো দেখলে তোমার কোনো প্রাইভেট টিচারের পর্যন্ত দরকার হবে না, আমরা সেইভাবে ভিডিওগুলো সাজায় রাখছি, খালি মোদের বিদ্যালয় চ্যানেলে যায় দেখো। আচ্ছা আসো, আর যারা ক্লাস করছো তারা জানো আমার কথার সঙ্গে আই হোপ তোমরা এগ্রি করবা। আচ্ছা দেখো এখানে চট্টগ্রাম, এটা ভিশন 2021 লিমিটেড 2018 সালের 31 নম্বর তারিখে আর্থিক অবস্থা অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। আচ্ছা, প্রশ্নের কথায় বলছে 2018 সালে 31 নম্বর তারিখে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে কদাক দিয়ে লিখবো চলতি সম্পদের পরিমাণ। চলতি, আমি তোমাদের আগেই বলছি এই সব কয়টা করতে গেলে তোমার চলতি সম্পদ চলতি দায় চেনা লাগবেই লাগবে। 1 মিনিটের ভিডিও আছে, দেখে নিও। চলতি সম্পত্তি সমান সমান, এখন চলতি সম্পত্তি কোনগুলো? যে সম্পত্তিগুলো 1 বছরের ভিতর নগদ টাকা রূপান্তর করা যায়। দেখো এই সম্পত্তির পাশে দেওয়া আছে নগদ টাকা, অবশ্যই কি কি বলো? চলতি সম্পত্তি। নগদ টাকা হাতে নগদ হবে, এগুলো সব চলতি সম্পত্তি। ক্যাশ অন হ্যান্ড বলে যেটাকে। প্রাপ্য হিসাব মানে প্রাপ্য বিল, অবশ্যই কি সম্পত্তি বলো? চলতি সম্পত্তি। প্লাস মজুদ পণ্য, আমরা সবাই জানি মজুদ পণ্য লেখা থাকলে ওইটাকে আমরা সমাপনী মজুদ পণ্য ধরে নেই, আর সমাপনী মজুদ পণ্য আমাদের জন্য একটা চলতি সম্পত্তি, ঠিক আছে? এরপর আছে প্রাপ্য নোট। প্রাপ্য নোট, প্রাপ্য নোট মানে প্রাপ্য বিল। প্রাপ্য বিল, যে বিলের অর্থ আমরা পাবো, এটা আমাদের জন্য অবশ্যই চলতি সম্পত্তি। আসবাবপত্র, দালান কোঠা, এগুলো আমাদের জন্য স্থায়ী সম্পত্তি, এগুলো আসবে না। 55,000 নগদ টাকা, প্রাপ্য হিসাব 1 লক্ষ, প্লাস মজুদ পণ্য 40,000, আর প্রাপ্য হিসাব আছে হচ্ছে হলো আমার 25,000। এগুলো আবার একটু যোগ দিতে হবে। 55,000 প্লাস 1 লক্ষ প্লাস 40,000 25,000, একদম সহজ একটা অধ্যায়। এখানে লিখে দেবা 2,20,000। এই চলতি সম্পদ চলতি দেয় এগুলো আসেই, ভ্যারাইটিস, মানে এ ভ্যারাইটিস চলতি সম্পদ চলতি দেয় এগুলো লাগবে, এ সবসময় আসবে তোমার, ঠিক আছে? আর এই সারা জীবন কাজে লাগবে, ঠিক আছে? ওকে স্যার, ফিনান্সের বেস্ট আপনি, আই নো, কারণ আমি তোমাদের স্যার না, আমি বেস্ট না হলে কি হবে? আই নো আই এম দ্য বেস্ট। আচ্ছা আসো, আই হোপ এটা হয়ে গেছে। খদাকে বসে হচ্ছে চলতি অনুপাত এবং নিট মুনাফা অনুপাত নির্ণয় করো। চলতি অনুপাত, এই যে আলুর তরকারি, এমন কোন বোর্ড নাই যে এই চলতি অনুপাত, তরিত অনুপাত আর ব্যয়মালিকান অনুপাত আসে নাই। আসবে আসবে আসবে, এই 3টা করলে তো বেটা তোর 3 দুগুণে 6 মার্ক। আচ্ছা, চলতি অনুপাতটা কয় টাকা নির্ণয় করলাম? যাক দেখি, তোমাদের তো মনে আছে। খদাকে বলছে চলতি অনুপাত, সরি খদাকে বলছে চলতি অনুপাত।
আচ্ছা, আর তোমরা যে এই যে ওই যে কি বলে আহ ধ্যাত্তুরি, বেতন ও মজুরি বিবরণ, এটিকে লাইভ ক্লাস চাও কিনা আমার বলো, তাহলে আমি দ্রুত লাইভে আসবো, ওইটাই প্রথমে নিব, ঠিক আছে? আর এখন তোমাদের আমার শুধু করানো বাকি অংশীদারি আর ওইটা, ঠিক আছে? যদি অংশীদারি না করাইলেও হয়, কারণ অংশীদারি আমি তোমাদের এখন যারা সারা বছর করে নেই, লাস্ট মুহূর্তে করতে নিষেধ করছিলাম, কিন্তু তারপরে যদি বলো অংশীদারিও করাবো, এটাও করাবো। এখন এর আগে বলো, এটিকে লাইভ নিলে হবে নাকি রেকর্ডেড ক্লাস দিব? আমি শুধু একটা, বেশি বোঝার দরকার নেই, জাস্ট একটা প্রশ্নের উত্তর দাও, ওইটা কি লাইভ করাবো নাকি রেকর্ডেড করাবো, ঠিক আছে? আমার একটু বলো। রেকর্ডেড বলে রেকর্ডেড দিয়ে দিব, লাইভ বলে লাইভ দিব। আচ্ছা, চলতি সম্পত্তি, একটু আগে আমরা চলতি সম্পত্তি নির্ণয় করছি 2,20,000, এখন আর বাইর করার দরকার নাই, 2,20,000। এই যে চলতি সম্পত্তি গেলে, এবার চলতি দায়টা বাইর করতে হবে, তাহলে লিখবো এখানে চলতি দায়। চলতি দায় হলো সেই দায়গুলো যে দায়গুলো 1 বছরের ভিতর পরিশোধ করে দিতে হয়। যেমন চলতি দায় কি আছে? প্রদেয় নোট, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতি, তার কোনো চলতি দায় নাই। প্রদেয় নোট, প্রদেয় হিসাব প্লাস ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওডিও বলে এটাকে, ঠিক আছে? এটাকে ব্যাংক জমাতিরিক্ত। প্রদেয় নোট আছে কত? 25,000, 70,000, 15,000। 25,000 প্রদেয় হিসাব আছে, 70,000, ব্যাংক ড্রাফট আছে 15,000। তাহলে 25 আর 5 30, 30 আর 10 40, তাহলে হয় হচ্ছে 1,10,000। তাহলে চলতি দায় হলে 1,10,000, লিখলাম 1,10,000। এবার ভাগ দিতে হবে, 2,20,000-কে 1,10,000 দিয়ে ভাগ দিব। 2,20,000, সরি 2,20,000 ভাগ 1,10,000, তাহলে আসছে 2। তার মানে চলতি অনুপাত আইছে 2। এইটার লাস্টে উত্তর অবশ্যই অবশ্যই একদম মুখস্থ বিদ্যা ইস্টু 1 লিখবা, ঠিক আছে? ইস্টু 1 এটা লিখে দিতে হবে, না দিলে কিন্তু ভুল হয়ে যাবে বাবা, ঠিক আছে? বেতন ও মজুরি না হলেও হয়, বেতন ও মজুরি আসবে, যেহেতু আসবে রিস্ক নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? ওইটা আসবে, ওইটা করতে হবে। আর সহজ তো, কেন করবা না? আচ্ছা, ওকে, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এবার আসে হচ্ছে নিট মুনাফা অনুপাত। এই যে আমি দিয়েছি, এই যে নিট মুনাফা অনুপাত, এই যা দিছি এর ভিতর দিয়ে আসবে ইনশাল্লাহ, নিট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত। নিট মুনাফা, নিট মুনাফা আর মোট মুনাফা, এই দুটা পাশাপাশি মনে রাখবা। নিট মুনাফা যেটা বাইর করতে বসো ওটারে দিবা উপরে, নিট মুনাফাটার উপরে দিয়ে দেবা। যদি এখানে মোট মুনাফা হয়তো মোট মুনাফাটার উপরে দিতা। এখন তুমি নিট মুনাফা করো আর মোট মুনাফা করো আর পৃথিবীর যে মুনাফাই করো না কেন, উইদাউট বিক্রয়, বিক্রি না করলে তুমি কি মুনাফা করতে পারবা? তাহলে এখানে আস্তে করে লিখে দেবা নিট বিক্রয়, কারণ আমরা বিক্রি করলেই আমাদের মুনাফা হয়। আরে বাবা, এই মার্কারটা আমি যদি না বিক্রি করি আমি কোনো লাভ করতে পারবো, কোনো মুনাফা করতে পারবো? তার মানে এই মার্কারটা আমি বিক্রি করব, তখনই আমার ই হবে, কি বলে, মানে লাভ হবে, ঠিক আছে? এই মার্কেটটা যখন আমি বিক্রি করব তখনই আমার কি হবে, লাভ হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি যে মুনাফাই করতে চাই না বিক্রি করা লাগবে, মুখস্থ করা লাগে। তাহলে নিট মুনাফা দেখলে নিট বিক্রয় ডিভাইড, নিট মুনাফা ডিভাইড নিট বিক্রয়, মোট মুনাফা দেখলে মোট মুনাফা ডিভাইড নিট বিক্রয়, সিম্পল। আর এটার ক্ষেত্রে একটু 100 দিয়ে গুণ দিয়ে দেবা, 100 দিয়ে গুণ দেবা, আর 100 দিয়ে গুণ দিলে উত্তরে পার্সেন্টেজ লিখতে হয়, ঠিক আছে? 100 দিয়ে গুণ দিলে উত্তরে কি লিখতে হয়, পার্সেন্টেজ লিখতে হয়। এখন আসো অঙ্কের ভিতরে, দেখো নিট বিক্রয় দেওয়া আছে 5 লাখ, অঙ্কের ভিতরে নিট বিক্রয় দেওয়া আছে কয় লাখ, 5 লাখ, এটা অঙ্কের ভিতরে সরাসরি দিছে। এবার নিট মুনাফা, নিট মুনাফা দিয়ে দিছে 1,12,500, 1,12,500 ইন্টু 100, তাহলে 1,12,500 ভাগ 5 লাখ, 1,12,500 ভাগ 5 লাখ ইন্টু 100, আর হচ্ছিল 22.5, 22.5। দেখো বাবা, এখানে তুমি 100 দিয়ে গুণ দিছো না, যেটা 100 দিয়ে গুণ দিতে হয় এটার উত্তরে পার্সেন্টেজ দিয়ে দিতে হয়। কেমন? এটার উত্তরে কি দিয়ে দিতে হয়, পার্সেন্টেজ। তাহলে 22.5%, ঠিক আছে? ওকে, হ্যাঁ, উত্তর মিলে গেছে। তাহলে এটা ছিল আমাদের, এই যে দেখো, এই যে এটা, ঠিক আছে? মোট মুনাফা বললো সেম তাই, আর মোট মুনাফাটা অনেক সময় একটু বের করে নিতে হয়, এটা তো তোমরা সবাই জানো। নিট বিক্রয় ম্যানেজ বিক্রিত ব্যয় সমান সমান মোট মুনাফা, এটা তো তোমরা সবাই জানো। ওকে, আসো। আচ্ছা, তাহলে শেষ এবার গদাগে আমাদের বলছে হচ্ছিল বিনিয়োজিত মূলধন অনুপাত আর মজুদ আবর্তন অনুপাত। এই যে বিনিয়োজিত মূলধন অনুপাত আইছে, তাহলে আমরা এখন চলো বিনিয়োজিত মূলধন অনুপাতটা নির্ণয় করবো। খুবই সহজ, মোট সম্পত্তি মাইনাস ভুয়া সম্পত্তি মাইনাস চলতি দায়।
আসো এখানে একটু পেজ গিয়ে আমি কথা বলে দিচ্ছি, কথা বললেই ক্লিয়ার হয়ে যাবে। গদা বিনিয়োজিত মূলধন বাইর করতে বলে নাই, বিনিয়োজিত মূলধন অনুপাত বাইর করতে বলছে। তাহলে আমরা লিখলাম বিনিয়োজিত, আর এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিনিয়োজিত মূলধন, কিন্তু কয়টা লিখছি? মাত্র 8টা সূত্র লিখছি। 8টা সূত্র পারবা না? 100% পারবা, এর ভিতর দিয়ে আসবে। বিনিয়োজিত মূলধন অনুপাত সমান সমান, হ্যাঁ, নিট বিক্রয় ডিভাইডেড বিনিয়োজিত মূলধন। বাহ, এখন দেখো এই অঙ্কের নিট বিক্রয় তো দিয়ে দিছে 5 লাখ, এটা নিয়ে তো আর সমস্যা নাই, এটা তো নিট বিক্রয় দেওয়াই আছে, বিক্রয় 5 লাখ। এই বিনিয়োজিত মূলধনটা কেমনে বাইর করে? দেখো বিনিয়োজিত মূলধনের একটা ছোট্ট ফর্মুলা আছে, একদম ছোট্ট একটা ফর্মুলা। সেটা কি? তোমার হচ্ছে হলো মোট সম্পত্তি থেকে ভুয়া সম্পত্তি বিয়োগ দিতে হয়, তার থেকে চলতি দায়টা বিয়োগ দিতে হয়। এখন ভুয়া সম্পত্তি কেন বিয়োগ দিব? কারণ ভুয়া সম্পত্তি মাত্র দুইটা জিনিস থেকে বিয়োগ যায়, একটা হলো মালিকানা তহবিল আর একটা হলো মোট সম্পত্তি। এই দুইটা জিনিস থেকে সবসময় ভুয়া সম্পত্তিটা বিয়োগ যায়। তাহলে এবার আসো বিনিয়োজিত মূলধন বাইর করবো। এখানে এটা হলো সম্পদের ভিত্তিতে বিনিয়োজিত মূলধন নির্ণয় করা। এটা নিয়ে একটু কথা আছে, এটা নিয়ে একটু কথা আছে। দেখো এটা একটু আমি স্টার দিয়ে দিচ্ছি, এটা নিয়ে একটু কথা আছে, এটা আমি তোমাদের এখনই বলে দিচ্ছি, কিন্তু আগে অঙ্কটা করে নি। এটা একটু কথা আছে। বিনিয়োজিত মূলধন সমান সমান মোট সম্পত্তি মাইনাস ভুয়া সম্পত্তি, ভুয়া সম্পত্তিকে অলিক সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি বলে, মাইনাস চলতি দায়। এখন দেখো এই মোট সম্পত্তিটা কেমনে নির্ণয় করবো? অনেকে আবার মোট সম্পত্তির সূত্র টুত্র বিভিন্ন জিনিস দেওয়া শুরু করে। কোনো সূত্র লাগবে না বাবা, পেজটাকে একটু লাইক দিয়ে দিও, ঠিক আছে? এই যে পেজটা, যে পেজে তোমরা ক্লাস করতেছো, প্লাস পেজটাকে একটু প্লিজ লাইক দিয়ে দিও, ভিডিওটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? দেখো এইখানে এই যে মোট সম্পত্তি দেওয়া আছে 5 লাখ, মোট সম্পত্তি দেওয়া আছে কত? এই যে যোগ করে দেওয়াই আছে 5 লাখ। তাহলে তুমি জাস্ট এখানে মোট সম্পত্তি 5 লাখ নিয়ে নিবা। ভুয়া সম্পত্তি কোনগুলো তোমরা সবাই জানো, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, তারপর হচ্ছে হলো শেয়ার অবহার, এগুলো হলো ভুয়া সম্পত্তি। নাই, তাহলে জিরো। এই অঙ্কে চলতি দায় ছিল কয় টাকা? এই অঙ্কে চলতি দায় ছিল হচ্ছে তোমার 1,10,000 টাকা, একটু আগে বের করছি আমরা। তাহলে 5 লাখ থেকে 1,10,000 গেলে থাকে 3,90,000। তাহলে বিনিয়োজিত মূলধন হলো 3,90,000। একটু ক্যালকুলেটর লাগবে। এক দশমিক 1.28 জি। আর এই বিনিয়োজিত মূলধনের ক্ষেত্রে এখানে বার লিখতে হবে। উত্তরে কি লিখতে হবে? বার বা গুণ, ঠিক আছে? একটু মনে রাখবা, এখানে উত্তরে কি লিখতে হবে বলো? বার লিখতে হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? উত্তরে কি লিখতে হবে বলো? বার লিখতে হবে। উত্তরে কি লিখতে হবে বলো? বার লিখতে হবে। ভিডিওটা একটু শেয়ার করে দিও, 200 জন স্টুডেন্ট আমাদের ক্লাস করতেছো, এইচএসসি 24 ব্যাচ বাবারা, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, ওকে? আর ওই বেতন ও মজুরি বিবরণী একদম বেসিক বেস্ট ক্লাস আপলোড করা আছে ইউটিউবে, বেস্ট 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 ক্লাস আপলোড করা আছে, ওকে? আচ্ছা, তো দেখো এটা বার লিখতে হবে, বাস শেষ। এখন দেখো এই বিনিয়োজিত মূলধনটা আমরা এটা যেটা বাইর করছি, এই যে দেখো এখানে মোট সম্পত্তি ফার্স্টে লিখছি না, এটা হলো সম্পত্তির ভিত্তিতে। এখন অঙ্কে যদি সম্পত্তি না থাকে তখন দায়ের ভিত্তিতেও বের করে নেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, অনেকেই চশমা পড়তে রিকোয়েস্ট করতেছো, যেহেতু তোমরা শেষের দিকে, চশমা অবশ্যই পড়তে হবে। চশমাটা পড়লেই শরীরের ভিতরে কিরকম যেন একটা স্মার্টনেস ভাব চলে আসে, ঠিক আছে? কালকে পরীক্ষায় কোশ্চেন মিলাবি আর মনে মনে এই লিজেন্ডারি চশমা পরবি, ঠিক আছে? স্যালুট দে আমারে। এবার তারপরে বলছে হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। দেখো এটাও একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি তোমরা তো জানো? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ পণ্য। এটা এটার ভিতর নাই, এটা একটু কম আসে, কিন্তু এটাও আসে, ঠিক আছে? মজুদ আবর্তন অনুপাত। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ পণ্য। এখন তোমরা একটা জিনিস মনে রাখবা,
অঙ্কে যদি বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া না থাকে তখন তুমি বিক্রয়কেই বিক্রিত পণ্যের ব্যয় ধরে নিতে পারবা। হিরো আলম পুরাই, আহা তোরা আসলে হিরো আলম নাকি জায়েদ খান, দেখ হয় না তোদের নিয়ে, দেখ পোলাপান। বিক্রিত পণ্যের ব্যয়, এখন দেখো বাবারা এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই, এগুলো শেষের দিকে দেওয়া, বিক্রয় দেওয়া আছে 5 লাখ, তার মানে আমাদের মনের দুঃখে যেহেতু অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় নাই তখন আমরা বিক্রয় যেটা আছে 5 লাখ ওইটারই বিক্রিত পণ্যের ব্যয় ধরে নিব। ঠিক আছে, এবার আসো গড় মজুদ পণ্য কেমনে বের করে। গড় মানে কি, দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে হলো গড় মজুদ পণ্য, গড় মজুদ পণ্য সমান সমান, দেখো গড় মজুদ পণ্য বের করার নিয়মটা হচ্ছে অঙ্কের, আমরা জানি আমাদের 2 ধরনের মজুদ পণ্য আসে, একটা হলো প্রারম্ভিক মজুদ পণ্য, একটা হলো সমাপনী মজুদ পণ্য। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য আর সমাপনী মজুদ পণ্য এই দুটো যোগ দিয়ে আমরা 2 দিয়ে ভাগ দেবো। ঠিক আছে, তাহলে অঙ্কের ভিতরে দেখি রেওয়ামিলির ভিতরে প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে কিনা, সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে, আর সমন্বয়ের নিচে দেওয়া আছে প্রারম্ভিক মজুদ, দুইটাই আছে। তাহলে ফার্স্টে লিখবো হচ্ছে আমি সংক্ষেপে লিখলাম প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ, যেহেতু দুইটা সেহেতু 2 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে অঙ্কের ভিতরে একটু খেয়াল করি, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে কত, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে হচ্ছে 55,000 প্লাস সমাপনী মজুদ, এটা রেওয়ামিলির ভিতর দেওয়া আছে, সমাপনী মজুদ দেওয়া আছে কত, সমাপনী মজুদ দেওয়া আছে হচ্ছে তোমার 40,000 ভাগ 2। তাহলে আমরা একটু ভাগ দেই, 55,000 প্লাস 40,000 ভাগ 2, 47,500, এই দেখা যাচ্ছে তো, জি। তাহলে এখানে গড় মজুদ পণ্য লিখবো হলো 47,500। ঠিক আছে, এবার দাও ভাগ, 5 লক্ষ ভাগ 47,500, তাহলে হচ্ছে 10.53। যেহেতু এখানে আবর্তন লেখা আছে, আবর্তন লেখা থাকলে উত্তরে আমরা বার লিখি, এখানে উত্তর হয়েছে কিনা, হ্যাঁ 10.53। বাবারা তোরা ভালো রেজাল্ট করবি না তা কেমনে হবে, এই যে দেখ পিঠটা দেখ, খালি এই দেখ, এই পিঠটা দেখ, দেখছিস, এই যে দেখ, এই দেখ, দেখতে পাচ্ছিস, দেখ পিঠটা দেখ, দেখ, আর এই যে সামনে দেখ, এই কপাল দেখ, এগুলো ঘাম। তোমরা ভালো রেজাল্ট অবশ্যই করো বাবারা, তোমরা অবশ্যই অবশ্যই কালকে ভালো রেজাল্ট করবা ইনশাআল্লাহ, সো ডোন্ট ওয়ারি। ঠিক আছে, মানে এটা 100% শিওর থাকো যে তুমি 100% শিওর থাকো যে কালকে তোমরা ভালো রেজাল্ট করতে যাচ্ছ। ঠিক আছে, কালকে তোমরা অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করতে যাচ্ছ, মানে এটা একদম নো ডাউট, নো ডাউট তোমরা ভালো রেজাল্ট করতে যাচ্ছ। এই ঘাম, ওই যে আমাদের একজন এমপি আছে না, ওনার নাম হচ্ছিল কি জানো, যে ওই ব্যারিস্টার সুমন, উনি একটা কথা বলছে না যে লাইফে যে জায়গা পারবা ঘাম ঝরাবা, কারণ ঘাম কখনো প্রতারণা করে না। ঘাম দিয়ে যদি তুমি তোমার লাইফে সফল হইতে পারো, ওই সফলতা হবে টেকসই, মজবুত, এবং ওই সফলতাই তোমার সামনের দিকে আগায় নিয়ে যাবে। কারণ চোরও কিন্তু সফল হইতে পারে হুটহাট, কিন্তু সেই সফলতা চোর কখনো ধরে রাখতে পারে না। এই যে বিসিএস এর প্রশ্ন ফাঁস করে যারা মনে করছিল যে আমি সফল হব, তারা কি সফল হইতে পারছে? কারণ আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কখনো কাউরে ছাড় দেয় না, আল্লাহ ছেড়ে দেয় না, ছাড় দেয়, আপাতত ছাড় দেয়, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ ঠিকই ধরে বসে। ঠিক আছে, তো যাই হোক, ঘাম, এই ঘাম কখনো বৃথা যাবে না। এই তোমাদের জন্য এই যতটুকু ঘাম নষ্ট করছি, যতটুকু রাত্রে না ঘুমায়, এই যে পা, মানে মানে কি বলবো, যে পার ভিতরে মনে করো ব্যথা হয়ে গেছে এই যে দাঁড়াই থাকতে থাকতে, কোনো বিষয় না, এই পরিশ্রমটুকু তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। এই তোমাদের স্যারের এই যতটুকু পরিশ্রম, এই পরিশ্রমটুকু তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, আর আমার তো আসলে অনেক সীমাবদ্ধতা আছে, আমি তো তোমাদের যত ধরনের সার্ভিস দেওয়ার ইচ্ছা ছিল আমি আসলে দিতে পারি নাই। ঠিক আছে, আমি তো আসলে মানে যোগ্য না তোমাদের, হ্যাঁ, তো তোমাদের যোগ্য স্যার হইতে পারি নাই, তবে একদিন হবো ইনশাল্লাহ, এই বিশ্বাস আমি করি বা এই বিশ্বাস আমি রাখি। আমি একদিন অবশ্যই অবশ্যই বেস্ট স্যার হব, এন্ড সেই দিন আমি ইনশাল্লাহ তোমাদের পরবর্তী যারা থাকবে ইনশাল্লাহ আমি তাদের অনেক সুন্দর একটা সার্ভিস দেবো। আমার জন্য একটু দোয়া করো কেমন? আমার খুব ইচ্ছা আছে যে আমি যেন অনলাইনে তোমাদের অনেক ভালো একটা সার্ভিস দিতে পারি, কারণ আমরা ছোট, আমরা বেশি দূর যাইতে পারি নাই, আমাদের অনেকে অবহেলা করছে, অনেকে মাঝপথে ছেড়ে চলে গেছে। সবচেয়ে লাইফে কষ্টের বিষয় কি জানো?
যখন তোমাকে মানুষজন মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না। ঠিক আছে, তো ঠিক আছে, তো আমরা গুরুত্বটা ইনশাল্লাহ আমাদের এই ঘামের মাধ্যমে, কাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আদায় করবো। আর আমাদের যারা এই মাঝপথে ছেড়ে চলে গেছে, আমাদের সঙ্গে প্রতারণা করছে, যারা আমাদের একটা ইনফরমেশন দেয় নাই, যারা আমাদের অবহেলা করছে, ইনশাল্লাহ আমরা যেদিন সফল হবো সেদিন আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করব, এবং আমরা এটাই বুঝাবো যে সফল হওয়ার পরে ভালো ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, কারণ সবার উপরে আছে আল্লাহ। ঠিক আছে, সবার উপরে আছে আল্লাহ। সো তাকে যারা বিশ্বাস করে তারা কখনো এক ভাই হয়ে আরেক ভাইয়ের খারাপ চায় না, এক ভাই হয়ে আরেক ভাইয়ের সবসময় ভালোই করতে চায়। ঠিক আছে, তো চলো ইনশাল্লাহ আমি আপাতত রাখতেছি। আমি তোমাদের সঙ্গে ইনশাল্লাহ অবশ্যই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমিউনিকেট করবো। এরপর আমি মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি বা অংশীদারি ক্লাস নিয়ে আসতেছি। আজকে ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।